পিঠে ঝোলানো লণ্ঠনের আলোয় তার অবয়বটা অস্পষ্ট দেখা যাচ্ছিল। পেছনের কালো অন্ধকারের ফ্রেমে ওকে মনে হচ্ছিল বাতাসে উড়তে থাকা এক আত্মা। পরে আবিষ্কার করি যে তৃতীয় ল্যান্ডিংয়ের একটা পাথরে রশিটা বাঁধিয়ে রাখলে এমন দ্রুত নেমে আসা যায়। যা হোক, নিচে এসে সে রশিটা হাত বদল করে। 1 মিনিট বিশ্রাম নেয়ার পর সে বলল, লর্ড, উপরে গিয়েছিলাম গর্তটাকে ঢেকে রাখা পাথরটা ঠিক আছে কিনা দেখতে। সব ঠিকঠাক আছে। সামান্য একটু ধাক্কাই চুনাপাথরের মসৃণ চাইটা সরে যাবে। একজন পূর্ণবয়স্ক মানুষ তা দিয়ে বের হওয়ার মতো যথেষ্ট জায়গাও পাবে। তবে সাবধান, উপরে ওঠার সময় পাথরটায় যেন স্পর্শ না লাগে। পাথরটার ভারসাম্য বজায় আছে এক টুকরো লোহার উপর। সামান্য একটু স্পর্শ ওটার ভারসাম্য নষ্ট হতে পারে। তখন সাথে সাথে আগের জায়গায় ফিরে যাবে পাথরের ঢাকনি। বন্ধ হয়ে যাবে পালানোর পথ। উপর থেকে ঢাকনিটা খোলা যায় না? যায়। পদ্ধতিটা যে জানে সে খুলতে পারবে, কিন্তু এখান থেকে সেটা দেখানো একদম অসম্ভব। তাছাড়া এখন সেটা দেখানোর সময় বা সুযোগ কোনোটাই আমার নেই। তবুও বলছি, ভয় পাবেন না। একটা গোঁজ দিয়ে ওই ঢাকনিটার নড়াচড়া বন্ধ করে দেব। তখন আরেকটা প্রশ্ন করার জন্য মুখ খুলতেই সে অধৈর্য হয়ে বলে উঠল, না, আর প্রশ্ন নয়, উত্তর দেওয়ার সময় নেই। তখন আরেকটা প্রশ্ন করার জন্য মুখ খুলতেই সে অধৈর্য হয়ে বলে উঠল, না, আর প্রশ্ন নয়, উত্তর দেওয়ার সময় নেই। বলেছি তো লর্ড, সব কিছু ঠিকঠাক মতোই হবে। এখন দীর্ঘ মন নিয়ে আমাকে অনুসরণ করুন। আর কিছু বলার সুযোগ না দিয়ে ও সোজা চলে যায় ল্যান্ডিংটার প্রান্তে এবং বিনা বাক্য ব্যয়ে শুরু করে উপরে ওঠা। আমি আর হ্যান্স আগের মতোই ওকে অনুসরণ করে গেলাম। তবে এবার ওঠার সময়ের তেমন কিছু আমার মনে নেই, কারণ উপরে ওঠার পর কি হতে পারে সেই চিন্তা নিয়ে পুরোপুরি ব্যস্ত ছিল আমার মন। তাছাড়া রশি বেয়ে ওঠার কৌশলটা ততক্ষণে ভালোই রপ্ত হয়ে গিয়েছিল, ফলে আগের মতো অত টেনশনও হচ্ছিল না। নিরাপদেই আমরা তৃতীয় ল্যান্ডিংয়ে গিয়ে পৌঁছাই। হিসাব করে দেখলাম, যেখান থেকে এই খাড়া টানেলটা শুরু হয়েছিল সেখান থেকে আমরা এখন অন্তত 200 ফিট উপরে আছি। 5. উদ্ধার। আমরা শ্বাস ফিরে পেতে পেতে সাদা ইঁদুর তার পিঠ থেকে কুপিটা নামিয়ে ফেলেছে। সেই আলোয় ভারী ও চওড়া একটা মই দেখালো সে আমাদের। এই ল্যান্ডিং থেকে উপর দিকে উঠে গেছে সেটা। শেষ হয়েছে ছাদে গিয়ে। তবে আসলে সেটা ছাদ ছিল না, ছিল কেনেকির উঠানের একটা পাথর, যেটা জায়গা থেকে নড়ানো যায়। সাদা ইঁদুর আমাকে বলল, ভালো করে দেখে রাখুন, জায়গাটা সরাসরি পাথরটার নিচে নয়, বরং ডান পাশে। এখানে আমার কুপিটা জ্বালিয়ে রেখে যাচ্ছি। নিচে নামার সময় আপনারা ব্যবহার করতে পারবেন। ঝুড়িটা এর সামনে রেখে দিলে আলোটা আর বাইরে থেকে দেখা যাবে না। যেভাবে বলল সেভাবেই কাজ করে গেল সে। তখনই খেয়াল করলাম প্ল্যাটফর্মের ডগায় একটা হুক আকারের পাথরের সাথে রশিটা বেঁধে রাখা হলো। ব্যাপারটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না, কারণ ওটা প্ল্যাটফর্মের মাথায় কোনো মতে আটকে ছিল। আমার আত্মা ইতিমধ্যেই শুকিয়ে গেছে। প্রশ্ন করলাম, এবার কি সাদা ইঁদুর? আগে যেভাবে বলেছিলাম লর্ড, আমি উপরে গিয়ে ঠেলে পাথরটা সরিয়ে দেব, তারপর লুকিয়ে উঠানে উঠে এগিয়ে যাব বারান্দার দিকে। ধারণা করছি কেনেকিকে ওখানেই বেঁধে রাখা হয়েছে। আশা করি গার্ডদের না জাগিয়েই ওকে বাঁধনমুক্ত করতে পারবো।
প্রহরীরা সম্ভবত মদ খেয়ে ঘুমিয়ে আছে বা মাতাল হয়ে পড়ে আছে, অথবা হয়তো দুটোই। আপনি আর হ্যান্স আমাকে অনুসরণ করে গর্ত দিয়ে বের হবেন। তারপর দুজনে দুপাশে যার যার অস্ত্র দিয়ে পজিশন নেবেন। কেউ বাধা দিলে নির্দ্বিধায় অস্ত্র ব্যবহার করবেন। যেই বাধা দিতে আসবে মেরে ফেলবেন। এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। প্রশ্ন করলাম, তা কেন করব? ওদের সাথে আমার কোনো শত্রুতা নেই। কেনেকিকে উদ্ধার করার জন্য তাদের কেন মারতে যাব? আর খুব সম্ভবত সেজন্য আমার প্রাণও খোয়াতে হতে পারে। আপনি তা করবেন, কারণ প্রথমত এ কাজ করার জন্যই আপনি এসেছেন। দ্বিতীয়ত কেনেকিকে উদ্ধার করতে হবে যাতে সে আপনাকে পথ দেখাতে পারে। এ শুধু তার পক্ষেই সম্ভব। সে দেশে আপনি আরও অনেক লোককে রক্ষা করবেন এবং এর মাধ্যমে সেবা করবেন পবিত্র একজনের, যার বিরুদ্ধে জঘন্য এক অপরাধ করেছিল কেনেকি। ওর শেষ কথাটা শুনে কেনেকির বলা গল্পটা মনে পড়ে গেল। ও বলেছিল লেকের মাঝের দ্বীপে রহস্যময় এক মহিলা বাস করে, যাকে সে কোনোভাবে অপমান করেছিল। বললাম, ও হ্যাঁ, শুনেছি গল্পটা, কিন্তু বিশ্বাস হয়নি। সন্দেহ নেই কেনেকির গল্প বিশ্বাস না করে ঠিক করেছেন। কিন্তু জেনে রাখুন লর্ড, একবার সে পবিত্র জনের সৌন্দর্যে মোহিত হয়ে তার সাথে খুব খারাপ কিছু করতে চেয়েছিল। হ্যাঁ লর্ড, আমাদের দেবীর সাথে চরম অন্যায় করেছিল সে, কিন্তু সদয় দেবী তাকে প্রাণে মেরে ফেলেনি। তবে এই অপকর্মের কারণে দুর্ভাগ্য তাকে পেয়ে বসে। সে কারণেই বহু বছর তাকে নিজের দেশ থেকে দূরে থাকতে হয়। এখন সময় এসেছে, তাই তাকে ডেকে নেওয়া হচ্ছে, যেন সে তার কৃতকর্মের ফল ভোগ করতে পারে। সে কারণেই এখানে তাকে মরতে দেওয়া যাবে না লর্ড। ওর কথার মাঝেই হ্যান্স বলে উঠল, বাস, এই সাদা ইঁদুরের সাথে তর্ক করে কোনো লাভ নেই। কথা বললে ও আমাদের মাথায় নানান আজগুবি চিন্তা ঢুকিয়ে দেবে। ওর নিজের জন্যই হোক বা যাদের হয়ে সে কথা বলছে তাদের সাথেই হোক, ও চায় কেনেকিকে উদ্ধার করতে। আর আমরাও বলেছি যে আমরা কাজটা করার চেষ্টা করব। এখন হয় আমাদের কথা রাখবো, নতুবা কথা ভেঙে বেশি রশি বেয়ে আবার নিচে চলে যাব। অবশ্য পারলে শেষেরটাই বেশি ভালো। তবে বাস, আমার মনে হয় এ জায়গায় সাদা ইঁদুর অদ্ভুত শীতল দৃষ্টিতে তাকালো হ্যান্সের দিকে। ফলাফল আচমকা কথা বন্ধ করে হাতের হ্যাটটা দিয়ে নিজেকে বাতাস করা শুরু করলো ও। তারপর সাদা ইঁদুর শান্ত ও শীতল কণ্ঠে আমাকে জিজ্ঞেস করলো, কোন উপদেশটা লর্ড গ্রহণ করতে চান? এগিয়ে যাও, আমরা আসছি, বললাম আমি। সাথে সাথেই সে শুরু করলো মই বেয়ে উপরে ওঠা এবং তাকে অনুসরণ করলো হ্যান্স। আগের মতোই এবারও ও চলে গেছে আমার আগে। উপরে ছিল ঘন অন্ধকার। অবস্থাটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না। হঠাৎই আমার সামনে দুলে উঠল কিছু একটা। সাথে সাথে মুখে ঝাপটা দিল তাজা বাতাস। উপরে তাকাতেই দেখতে পেলাম আকাশে জ্বলজ্বল করছে উজ্জ্বল একটা তারা। মেঘের আড়ালে ঢাকা পড়েছে চাঁদ। জানি না কেন তারাটা দেখে তখন বেশ স্বস্তি লাগছিল। মই বেয়ে উপরে উঠে দেখি সাদা ইঁদুর গায়েব, আর নিজেকে যথাসম্ভব লুকিয়ে রেখে উঠানে পড়ে আছে হ্যান্স। আমাকে মাথা তুলতে দেখে হাত বাড়িয়ে দিল ও। জায়গাটা ছিল একেবারে নীরব। চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়ায় কেনেকির বাড়ির অন্ধকার অবয়বটাই শুধু চোখে পড়ছিল। তবে বারান্দার আকারটা বেশ বুঝতে পারছিলাম। ওটা আমার ভালোই মনে আছে। ঠিক তখনই সেখানে হালকা একটা আওয়াজ শুনতে পাই। সাথে সাথে রাইফেল হাতে নিলাম। হ্যান্সও দেখি ওর রিভলভার হাতে অপেক্ষা করছে। এভাবেই চলে গেল বেশ কিছুক্ষণ, কয়েক মিনিট হয়তো বা। তবে ওই কয়েক মিনিটেই মনে হচ্ছিল কয়েক ঘন্টার সমান। আকাশের দিকে মুখ তুলে চাইতেই হতাশায় মনটা ছেয়ে গেল।
চাঁদের প্রান্তভাগ মেঘের আড়াল থেকে বের হয়ে আসছে। বেশ দ্রুতই চাঁদটা তারপর মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো এবং চারদিক ভেসে গেল আলোর বন্যায়। সেই আলোয় আমার সামনে ফুটে উঠল কেনেকির বিশাল অবয়ব। খুব ধীরে ধীরে নেমে আসছিল সে। দীর্ঘক্ষণ বাধা থাকায় শরীরে স্কাম্প ধরে গেছে। সাদা ইঁদুরের উপর সে শরীরের পুরো ভর ছেড়ে রেখেছে, যেন একজন অথর্ব লোক লাঠির উপর নিজের ভর ছেড়ে রেখেছে। ওর হাতে পায়ে তখনও ঝুলছিল রশির টুকরো। বারান্দার অন্ধকারে আরও দুজনের আবছা অবয়ব দেখতে পেলাম। পর মুহূর্তেই লক্ষ্য করলাম সেখানে দুটো নয়, বরং দেখা যাচ্ছিল তিনটে মনুষ্য আকৃতি। সব কজন ঘুমিয়ে আছে বারান্দার মেঝেতে। উঠানে পৌঁছে কেনেকি আছড়ে পড়ল মাটিতে, তবে সাথে সাথেই আবার উঠে দাঁড়ালো। তারপর যথাসম্ভব দ্রুত আমাদের দিকে দৌড়ে চলে এলো। কিন্তু ততক্ষণে বারান্দায় ঘুমিয়ে থাকা প্রহরীদের একজন জেগে উঠেছে। ওদিকে সাদা ইঁদুর ততক্ষণে তার কালো ক্লোকটা গা থেকে ফেলে দিয়েছে এবং গিয়ে দাঁড়িয়েছে চাঁদের আলো যেখানে সবচেয়ে উজ্জ্বল সেখানে। সেই আলোয় তাকে দেখতে লাগছিল ঠিক একটা ভূতের মতো। তবে আমার মনে হয় ওর উদ্দেশ্যই ছিল নিজেকে ভূত হিসেবে জাহির করে প্রহরীদের ভয় পাইয়ে দেয়া। এবং বলতেই হবে, আমার ধারণা ঠিক হয়ে থাকলে ওর উদ্দেশ্য শতভাগ সফল। প্রচণ্ড ভয়ে প্রহরী দুজন অ্যাফ্রিটস বলে চিৎকার করে উঠল। খোদা মালুম শব্দটার মানে কি, তবে সম্ভবত তৃতীয়জন ছিল একটু বেশি সাহসী, অথবা হয়তো আন্দাজ করে নিয়েছিল যে কিছু একটা হচ্ছে। সে সাদা ইঁদুরের দিকে ধেয়ে গেল। একটা ছুরি ঝিলিক দিয়ে উঠতে দেখলাম। সাথে সাথে ব্যথা ও ভয়ে চিৎকার করে নিচে পড়ে গেল লোকটা। অন্য গার্ড দুজন ততক্ষণে হাওয়া, মনে হয় ঘরে গিয়ে ঢুকেছিল। ওখান থেকেই ওদের চিৎকার শুনতে পাচ্ছিলাম। এদিকে কেনেকি আমাদের কাছে পৌঁছে গেছে। সাদা ইঁদুর ছুটে এলো ওর পেছন পেছন। বলতে লাগলো, গর্তে ঢুকে পড়ুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওকে সাহায্য করুন লর্ড। ঠিক সেই মুহূর্তে উঠান থেকে ভেসে আসে প্রবল শোরগোলের শব্দ। বাইরের পাহারাদাররা সব একসাথে ঢুকে পড়েছে। জানি না ওরা কতজন ছিল। হ্যান্স থাবা দিয়ে আমার হাত থেকে রাইফেলটা ছিনিয়ে নিয়ে আমাকে ঠেলে পাঠিয়ে দিল গর্তটার দিকে। লক্ষ্য করি এবার কিন্তু সে আমার আগে যাওয়ার চেষ্টা করেনি। বলার অপেক্ষা রাখে না, প্রতিবারে আমার নিরাপত্তায় ও প্রথমে ভেবেছিল। খুব দ্রুত মই বেয়ে নিচে নেমে হ্যান্সকে ডাক দিলাম নেমে আসার জন্য। ও তখন এতই দ্রুত নিচে নেমে আসে যে আমার আঙুল মারিয়ে দিয়েছিল। সাদা ইঁদুর কোথায় জানি না, বাস হয়তো উপরের লোকগুলোর সাথে কথা বলছে। সরো, ওকে ফেলে আসা যাবে না। ওরা তাহলে বেচারিকে নির্ঘাত মেরে ফেলবে। দ্রুত উপরে উঠে গেলাম। দেখি সাদা ইঁদুরের হাতে একটা ছোরা। চোখ মুখ ভয়ঙ্কর করে সেটা একবার এর দিকে আবার ওর দিকে তাক করছে, আর অভিশাপের পর অভিশাপ দিয়ে চলেছে। আরবরা ওর সামনে ভয়ে মিয়ে গেছে। সে এসব করতে করতে ধীর পায়ে কমে সরে আসছিল গর্তের দিকে। ঠিক তখন গেট দিয়ে অনেক লোক একসাথে ঢুকে পড়ে। তখন সে হঠাৎ ধেয়ে যায় সামনের লোকটার দিকে। হয়তো চাইছিল আমাদেরকে আরও একটু বেশি সময় দিতে। তখন মনে হলো গার্ডেরা হঠাৎ সাহস ফিরে পেয়েছে। একজন চিৎকার করে উঠল, এটা ভূত নয়, সাদা ইঁদুর। মারো, বিদেশি জাদুকরদের মেরে ফেলো। ওরা আমাদের উপর গুটি বসন্তের অভিশাপ নিয়ে এসেছে আর ছিনিয়ে নিচ্ছে তারা পূজরীকে। ওরা বর্ষা নিয়ে আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো। রাইফেলটা দাও, হ্যান্সকে বললাম। তাড়াহুড়োয় ভুলে গিয়েছিলাম যে আমার পকেটেই পিস্তল আছে। আমার উদ্দেশ্য ছিল উপরে উঠে ফাঁকা গুলি করা, যাতে সাদা ইঁদুর এগিয়ে আসার সময় পায়। দিচ্ছি বাস।
বলে সে মই বেয়ে উপরে উঠতে শুরু করলো। ধীর কাজ। আমি তাই নিজেই যতটা সম্ভব ওর দিকে ঝুঁকে গেলাম, তবে উঠানের দিক থেকে চোখ সরালাম না। যখন আমার আঙুল রাইফেলের ডগা স্পর্শ করলো, তখনই সাদা ইঁদুর হাতের ছুরিটা ছুঁড়ে মারল ওর দিকে, ধেয়ে আসা প্রথম লোকটার দিকে, এবং ঘুরেই দৌড় দিল পিঠের দিকে। পেছনে ধাওয়া করে আসছিল আরবদের পুরো দল। ওদের একজন তাকে ধরে ফেলে, যদিও ধরে রাখতে পারেনি, তবে অপর একজন ধরে ফেলে তার কাপড়ের একটা প্রান্ত। সে ততক্ষণে পৌঁছে গেছে ফটকের 3 ফুট উপরে থাকা একটা পাথরের কাছে। তখন বুঝতে পারে পালিয়ে আসা ওর উদ্দেশ্য ছিল না। সেটাও অবশ্য তখন আর সম্ভবও ছিল না। পাথরটা সে ওখান থেকে ফেলে দিল। দেখেই ঠান্ডা হয়ে গেল আমার রক্ত। তার মানে হচ্ছে আরবদের পক্ষে আর আমাদেরকে অনুসরণ করা সম্ভব নয়। কিন্তু মেয়েটা শত্রুদের হাতে ধরা পড়ে যাবে, অথচ ওর জন্য কিছু করার মতো সময়ও তখন আর ছিল না। পাথরটা সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে শুরু করলো ও। চোখের কোণে দেখতে পেলাম আমাদের মাথার উপর পাথরটা জায়গা মতো বসে পড়তে যাচ্ছে। সৌভাগ্যবশত মনের অজান্তেই তখন বসে পড়ি, নইলে মাথা গুঁড়ো হয়ে যেত। পাথরটা শুধু আমার হ্যাটে হালকা একটু স্পর্শ করে, সাথে সাথেই আমরা ডুবে যাই একদম নিষিদ্ধ অন্ধকারের ভেতর। সাথে সাথে হ্যান্সকে বললাম, তাড়াতাড়ি কুপিটা জ্বালাও, তারপর এদিকে এসে আমাকে সাহায্য করো। পাথরটা ঠেলে তুলতে হবে। ও তাই করলো, কিন্তু কেবল সময়ই ব্যয় হলো তাতে, কারণ হ্যান্সকে প্রথমে নিচে যেতে হয়েছে কুপি খুঁজে আনার জন্য। তারপর দুজন মিলে প্রাণপণ ঠেলেও পাথরটা একচুল ছড়াতে পারিনি। ছিটকিনের মতো একটা জিনিস পাথরটার গায়ে ছিল, সেটা খুলেও চেষ্টা করেছিলাম, কিন্তু লাভ হয়নি। ওটা সরানোর কোনো কৌশল যদি থেকেও থাকে, সেটা আমরা জানতাম না। তখন কেনেকির কথা মনে পড়ল। ও নিচে ল্যান্ডিংয়ে বসেছিল। কিভাবে পাথরটা সরানো যায় তা জানার জন্য হ্যান্সকে পাঠালাম ওর কাছে। ফিরে এসে হ্যান্স বলল, সে বলেছে এভাবে আছড়ে পড়ার পর কেবলমাত্র উপর থেকেই প্রবল শক্তি খাটিয়ে ওটা টেনে তোলা সম্ভব, নিচ থেকে কোনো মতেই নয়। নিচ থেকে কোনো মতেই নয়। প্রচণ্ড রাগে আমি নিচে ছুটে গেলাম, তবে ওর বিমর্ষ চেহারা দেখে তেমন কিছু বলিনি। শুধু বলেছিলাম যে উপরে এসে সে যেন পাথরটা সরাতে আমাদের সাথে হাত লাগায়, কারণ কিভাবে কি করতে হবে সেটা ওর জানা আছে। নইলে যে মহিলা তাকে উদ্ধার করেছে সে মারা পড়বে। নিরাবেগ চেহারা করে ধৈর্যের সাথে আমার কথা শুনল। তারপর বলল, লর্ড, আপনি যা চাইছেন তা সম্ভব না। সম্ভব হলে অবশ্যই আমি সাদা ইঁদুরকে সাহায্য করতাম, অবশ্য যদি তার সাহায্য প্রয়োজন হতো। অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্যের উপর রাখা ছিল পাথরটার মেকানিজম। পাথরটা আছড়ে পড়ার পর সেই মেকানিজম নির্ঘাত ধ্বংস হয়ে গেছে। তাছাড়া এত সময় চলে গেছে যে ও নিশ্চয় আরবদের হাতে মারা পড়েছে। তাছাড়া ওই শয়তানের ছাউগুলো নিশ্চয় বর্ষা হাতে পাথরটার সামনে দাঁড়িয়ে আছে। ওরা আশা করছে সাদা ইঁদুরকে উদ্ধার করতে আপনি আবার ওখানে যাবেন এবং সাথে সাথেই ওদের হাতে মারা পড়বেন। এত কথা শুনেও আমি সন্তুষ্ট হতে পারছিলাম না, তাই গুলি করার ভয় দেখিয়ে ওকে আমার সাথে উপরে টেনে নিয়ে আসি। সত্যি বলতে আমি তখন বেপরোয়া হয়ে গিয়েছিলাম। অসহযোগিতা করলে সত্যি ওকে গুলি করতে আমার একটুও বাধত না, কারণ মেয়েটার সাথে যা হয়েছে তা আসলেই ছিল ভীষণ অন্যায়। কেনেকি উপরে এসে পাথরটা খোলার পদ্ধতি সম্বন্ধে অনেক কিছু বলল। এতদিনে সেসবের কিছুই আর মনে নেই। আমরা সবাই শরীরের সর্বশক্তি দিয়ে পাথরটা ঠেলতে শুরু করলাম। প্রচণ্ড চাপে ময়ের ধাপটাই বাঁকা হতে শুরু করে দিল, কিন্তু পাথরটা এক চুলও নড়ল না।
উল্টো মইটায় প্রায় ভাঙার অবস্থায় পৌঁছে গেল। বুঝতে পারলাম পাথরটা কোনোভাবে জ্যাম হয়ে গেছে, অথবা যে হিঞ্জ বা মেকানিজমের মাধ্যমে ওটার ভারসাম্য বজায় থাকতো সেটা ভেঙে গেছে। সব শেষ, আমরা নিরুপায় হয়ে গেছি। কিন্তু ওই বেচারির ভাগ্যে কি ঘটেছে? বিশ্রাম নিতে নিচের ল্যান্ডিংয়ে ফিরে এলাম। চোখে পানি চলে এসেছে আমার। হ্যান্সের অবস্থাও ছিল আমার মতোই। আমাকে খোঁচা মারারও কোনো ইচ্ছা ওর অবশিষ্ট ছিল না। বলল, বাস, গুহায় এলেও আমাদের আসলে কোনো লাভ হয়নি। আমাদেরকে দেখে ফেলার আগেই নবীর পূজারী শয়তানগুলোকে গুলি করে মেরে রেখে আসতে পারলে কাজের কাজ হতো। আফসোস। বাস, সাদা ইঁদুর প্রথম থেকেই ধরে রেখেছিল যে ও মারা যাবে। সম্ভবত সে ওর কাছ থেকে অনেক বেশি দুর্ব্যবহার পেয়েছে। ভীত চেহারা করে বসে থাকা কেনেকিকে দেখিয়ে বলল, হ্যান্স। অথবা সে জানত তার কাজ শেষ, বা হতে পারে কেনেকি যেমন ভাবছে তেমন ওকে আসলেই মারা সম্ভব নয়। মনে হলো হ্যান্স ঠিকই বলেছে, কারণ সাদা ইঁদুর যতবারই পালানোর কথা বলেছে আমার, হ্যান্সের আর কেনাকির কথা, নিজের কথা কখনো বলেনি। কিন্তু তখন ব্যাপারটা আমার চোখে পড়েনি। ও জানতো মরতে ওকে হবেই, সেটা যেভাবেই হোক। অথবা হয়তো এমন কিছু সে জানতো যা আমার জানা ছিল না। হ্যান্স তখন বলল, জায়গাটা কবর হিসেবে ভালোই, তবে আমি এখনই কবরে ঢুকতে চাই না। তাছাড়া এই কুপির তেলও আজীবন থাকবে না। বাস, আপনার কি মনে হয় না যে আমাদের এখন চলতে শুরু করা উচিত? হ্যাঁ, রওনা হওয়া দরকার। কিন্তু কেনেকির ব্যাপারে কি করা? ও যা অবস্থা তাতে চলতে পারবে বলে তো মনে হচ্ছে না। ও বাস, ও আসতে চাইলে আসুক, না চাইলে থাকুক এখানে। সাদা ইঁদুরের মতো করে ঝুড়িটা আমি বেঁধে নিচ্ছি। প্রথমে আমি নিচে নামছি, তারপর আপনি নামুন। কেনেকির যখন ইচ্ছা আসুক, অথবা এখানে বসে থেকে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকুক। এক মুহূর্ত থেমে থেকে আবার বলল, এতক্ষণ ও ডাচ ভাষায় বলছিল। না বাস, কেনেকি আগে নামুক। ও ব্যাটা অনেক ভারী, মাথার উপর পড়লে আমরা ভর্তা হয়ে যাব। তার চেয়ে ওই আগে নামুক। আমাদের উপর ওর পড়ার চেয়ে ওর উপর আমাদের পড়াটাই বেশি ভালো। সিদ্ধান্ত নিয়ে কেনেকির সাথে কথা বলার জন্য ঘুরে দাঁড়ালাম। ওদিকে হ্যান্স ওর পিঠে ঝুড়িটা বাঁধছিল। তাতে এমনভাবে কুপিটা বসিয়েছে যে পুরো আলোটা গিয়ে পড়ছিল কেনেকির গায়ে। সেই আলোয় ওর চেহারার পরিবর্তন বেশ চোখে পড়ছিল। ওকে যখন পাথরটা খোলার ব্যাপারে প্রশ্ন করি, তখন ওর চেহারা ছিল দ্বিধাগ্রস্ত, বা মাতাল লোক ঘুম থেকে জেগে উঠে যেমন দিশেহারা বোধ করে তেমন, অথবা প্রবল ভয়ে দিকবিদিক জ্ঞানলুপ্ত। কিন্তু এখন আর তেমন নেই। ওকে অনেক সজীব লাগছিল। কেমন একটা আধ্যাত্মিক ভাব চলে এসেছিল ওর ভেতর, যেন প্রার্থনায় মগ্ন এক লোক। বড় বড় গোল চোখগুলো ছিল ঊর্ধ্বপানে নিবদ্ধ, যেন বিশেষ কিছু একটা সে দেখতে পাচ্ছে। তার ঠোঁট দুটো নড়ছিল, যেন সে কিছু বলছে, কিন্তু কোনো শব্দ আমি শুনিনি। মাঝে মাঝে থামছিল, যেন উত্তর পাওয়ার আশা করছে। ওর দিকে তাকিয়ে ভদ্রভাবে আরবিতে বললাম, প্রশ্ন করতে পারি কি, তুমি কি করছো? ওর চেহারায় যেন একটা পর্দা পড়ল, মানে আবার চেহারায় পরিবর্তন এলো। বলল, পালাতে পারার কৃতজ্ঞতা জানাচ্ছিলাম। তিক্ত গলায় বললাম, এখনো পালাতে পারোনি? যে সাদা ইঁদুরের আত্মত্যাগের জন্য ওখান থেকে বেঁচে ফিরেছ, সে কিন্তু পালাতে পারেনি, তার জন্য প্রার্থনা করেছ। কিভাবে জানেন সে পালাতে পারেনি? কারণ তুমি নিজেই বলেছিলে যে সে মারা গেছে, অবশ্য যদি মরতে পারে। হ্যাঁ, বলেছিলাম,
কিন্তু মনে হলো সে আমার সাথে কথা বলেছে। হয়তো সেটা ছিল তার আত্মা। রেগে গিয়ে বললাম, কে আসলে ওই সাদা ইঁদুর? তোমার স্ত্রী নাকি মেয়ে, কোনটা? কেঁপে উঠে সে বলল, না লর্ড, কোনোটাই না। তাহলে কে, খুলে বলো। কিছুদিন আগে ও এসেছিল আমার দেশ থেকে। আমার জন্য একটা খবর নিয়ে এসেছিল ও, বা বলা চলে আমাকে নির্দেশ দিয়েছে যে এখন আমাকে দেশে ফিরতে হবে। ওর কারণে আরবেরা আমাকে এত ঘৃণা করে। ওরা ভাবে ওর মাধ্যমে জাদু করে ওদের উপর সমস্ত ঝুট ঝামেলা নিয়ে এসেছি আমি। ও কে, কেনে কি? বাস, কুপির তেল শেষ হয়ে আসছে। আপনাদের কথা কি শেষ হয়েছে? আমার কাছে মাত্র দুটো মোম আছে। ওই আলোয় পাথরে পা রেখে ঝুলে ঝুলে নিচে নামাটা মোটেও সুখকর হবে না। ঠিক বলেছ, বলে কেনেকিকে আগে নামতে বললাম, কারণ পথ ওর চেনা। ও বলল, আমার পা এখনও আড়ষ্ট, তবে হাতে শক্তি ফিরে এসেছে। ঠিক আছে, আমি আগে নামবো। নামলো সে। নামলো অত্যন্ত দ্রুত আর মসৃণ গতিতে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে পিঠের মাথায় চলে গেল। নামার পথে কয়েকবারই মাত্র পাথরের কাজে পা বাঁধালো। বেশি সময় ধরে ওর নামার পদ্ধতিটা দেখতে পারিনি, কারণ আমাদের দৃষ্টির আড়ালে চলে গেছে ও। শুধু চামড়ার রশিটাতে বারবার টান খাওয়ায় বুঝতে পারছিলাম যে তখনও রশি ধরে ঝুলে নিচে নেমে চলেছে। গলায় প্রবল সন্দেহ নিয়ে রশি বাঁধা পাথরের প্রান্তটা সম্বন্ধে হ্যান্স জিজ্ঞেস করলো, বাস, এটা কি ভেঙে যেতে পারে? ও ব্যাটার তো ওজন অনেক। জানি না, পরোয়াও করি না। সাদা ইঁদুর বলেছিল সবাই নিরাপদেই বের হয়ে যেতে পারবো। ওর কথা আমি বিশ্বাস করতে চলেছি। প্রার্থনা যা করার করে নাও, তারপর নেমে পড়ো। নামলো হ্যান্স, আর ওকে অনুসরণ করে নামলাম আমি। রশি বেয়ে নিচে নামার ভয়ানক বিবরণটা এখানে দিচ্ছি না। হ্যান্স আর আমি দ্বিতীয় প্ল্যাটফর্মে নেমে এসে বিশ্রাম নিতে বসলাম, কিন্তু নামতে শুরু করার সময় ভুল করে আবার নিচে তাকিয়ে ফেললাম। দেখি অনেক অনেক নিচে জ্বালিয়ে রেখে আসা কুপিটা দেখা যাচ্ছে। ওখানে পড়লে কি অবস্থা হবে সে চিন্তা করে হঠাৎ এমন ভয় লেগে উঠল যে আমার শরীর থেকে মুহূর্তে গায়েব হয়ে গেল সব শক্তি। পা দুটো পাথর থেকে খসে গেল। ঝুলে রইলাম শুধু হাতের উপর সমস্ত শরীরের ভার চাপিয়ে। হাত ছুটে পড়েই যেতাম, কিন্তু তখন মাথার ভেতর যেন আরেকটা আমি কথা বলে উঠল। বলল, পড়লে নিজে তো মরবেই, সাথে হ্যান্সকেও মেরে ফেলবে। তখন আবার নিয়ন্ত্রণ ফিরে পেলাম। পিছলে কিছুটা নিচে নেমে যাওয়ার পর বাম পায়ে খুঁজে পেলাম আরেকটা পাথুরে খাজ। উপরে ওঠার চেয়ে এভাবে নিচে নামাটা ছিল অনেক বেশি বিপজ্জনক। নিম্নমুখী যাত্রাটা আমাকে রীতিমতো অসুস্থ করে ফেলছিল। হতে পারে প্রবল শারীরিক কষ্টই তার কারণ, অথবা উদ্দেশ্য হাসিল হয়ে গিয়েছিল, তাই হয়তো কমে গিয়েছিল অ্যাড্রেনালিন প্রবাহ, অথবা হয়তো তখন শুধু মৃত্যুর চিন্তাই মাথায় চলছিল, যা কিনা সমস্ত ভয়ের কারণের বাপ। সেজন্য সেজন্য ঠিক জানি না। তখন শুধু মনে হচ্ছিল মেরুদণ্ড বেয়ে প্রবল ভয়ের একটা চোর নিচে দিকে নেমে যাচ্ছে। খোদার কাছে হাজার শুকরিয়া যে রশি বেয়ে নিচে নামার বিপজ্জনক যাত্রাটা ততক্ষণে শেষ হয়েছে। ঢালু প্যাসেজ বা গালি বা যাই হোক, যেখান থেকে আকাশ দেখেছিলাম সেখানে চলে এসেছি আমরা। তারপর সহজেই পাড়ি দিয়েছি বাকি রাস্তা। শেষ পর্যন্ত ঘাসে ঢাকা গুহামুখের বাইরে বেরিয়ে আসি। প্রবল ক্লান্তি, উদ্বেগ ও ভয়ে ওখানে বসে একটা জেলির টুকরোর মতো কাঁপছিলাম। গুহার ভেতরে ছিল ভয়াবহ গরম, তবে গরমে হ্যান্স মস্কায় না, তাই ওর অবস্থা ছিল আমার চেয়ে ভালো। আমাদের রেখে যাওয়া জিনিসপত্রের ভেতর
থেকে ঠান্ডা চায়ের একটা ফ্লাস্ক বের করে আমার দিকে এগিয়ে দিল ও উপরে ওঠার সময় ওজন কমানোর জন্য ওগুলো সহ আমাদের জ্যাকেট ইত্যাদি নিচে রেখে গিয়েছিলাম। কয়েক চুমুক খেয়ে ফ্লাস্কটা বাড়িয়ে ধরলাম হ্যান্সের দিকে, যদিও মনে হচ্ছিল পুরোটা খেলেও পিপাসা মিটবে না। ও লম্বা একটা চুমুক দিতেই থামতে বললাম, কারণ মনে পড়ল কেনেকিও আমাদের মতোই তৃষ্ণার্ত থাকবে। কিন্তু কোথায় ও? আশেপাশে কোথাও দেখছিলাম না। হ্যান্স মন্তব্য করলো, গুহা থেকে বের হয়ে ও হয়তো চলে গেছে ওর নিজস্ব কোনো লুকানোর জায়গার দিকে। মেনে নিলাম ওর কথা। এত ক্লান্ত ছিলাম যে প্রতিবাদ করার ইচ্ছে হয়নি। তারপর চাটুকু শেষ করে ফেলি। শেষ এক চুমুক শেষে এক চুমুক করে ব্যান্ডি খেলাম দুজনেই। তবে ব্যান্ডের ফ্লাস্ক হ্যান্সের কাছে দিতে ভরসা পাচ্ছিলাম না। ওই জিনিস ওর হাতে থাকলে লোভের চোটের ধাক্কায় সংযমের বাঁধ হুড়মুড় করে ভেঙে পড়বে। তখন শেষ ফোঁটাটা শেষ না করা পর্যন্ত থামবে না। একদম ফ্রেশ মন আর মোটামুটি ঝরঝরে শরীর নিয়ে নিচের দিকে রওনা হলাম। আবার নিপতে বসা কুপিটা পরে কাজে আসতে পারে ভেবে সাদা ইঁদুরের ঝুড়িতে ঢুকিয়ে রেখেছিলাম। অথবা হয়তো সুভেনির হিসেবে রেখে দিয়েছিলাম। এখন আর ঠিক খেয়াল নেই। থামলাম পানির ক্ষীণ চোটটার কাছে পৌঁছে। উদ্দেশ্য পাথরের ঘষায় আহত পা ঠান্ডা করা, শরীর থেকে ঘাম ধুয়ে ফেলা ও পানি খাওয়া। কারণ আমাদের তৃষ্ণা তখনও মেটেনি। পানি খাচ্ছি তখন শুনতে পেলাম একটা শব্দ। শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখি একটা পাথরের উপর হাঁটু গেড়ে বসে আছে হারিয়ে যাওয়া কেনেকি, এবং ওর গলা দিয়ে বেরিয়ে আসছে আর্তনাদের মতো আওয়াজ। প্রথমে ভেবেছিলাম নির্ঘাত ও আহত, কারণ যে গতিতে নেমে এসেছিল তাতে আহত হওয়া মোটেও অস্বাভাবিক ছিল না। তারপর মনে হলো হয়তো সাদা ইঁদুরের মৃত্যুতে সে কষ্ট পেয়ে থাকতে পারে, অথবা হয়তো কাঁদছে ওর স্ত্রীদের জন্য, কারণ ওদের আর কখনো দেখতে পাবে না। পরে মনে হলো তাও না, কারণ ওদের ছেড়ে দেওয়ার জন্য সে তো আগে থেকেই তৈরি ছিল। তখন সন্দেহ হলো ওর আসলেই কোনো স্ত্রী বা ছেলে মেয়ে ছিল কি না, তাই বা কে জানে। ওর ঘরে তেমন কাউকে কখনো দেখিনি। তেমন কেউ থাকলে নিশ্চয় হ্যান্স তাদের আবিষ্কার করে ফেলতো। যা হোক, ওর নিজস্ব দুঃখের কারণ খোঁজার চেষ্টা আমি করিনি। যখন দেখলাম ও মাথা তুলেছে তখন গলা খেকারি দিলাম। পাথরের উপর থেকে নেমে এলো। বললাম, তুমি তাহলে আমাদের আগেই নিচে নেমে এসেছো? হ্যাঁ লর্ড, নিচে এসে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। গুহাটা যে চেনে দ্রুত নেমে আসাটা তার জন্য কঠিন কোনো কাজ না হতে পারে, কিন্তু আমাদের জন্য নিচে নামাটা ছিল খুব কঠিন আর বিপজ্জনক কাজ। সাদা ইঁদুরের পরিকল্পনা যা ছিল তা করা হয়ে গেছে। এখন কেনেকি, তোমার পরিকল্পনা কি? আগে যা ছিল তাই লর্ড, আপনাকে পথ দেখিয়ে দাবান্দায় নিয়ে যাওয়া। আমার দেশের লোকেরা সেখানে পবিত্র লেকের ধারে বাস করে, তবে এ জায়গাটা প্রথমে ছাড়া দরকার, কারণ আমার শত্রু আরবেরা নিশ্চয়ই আপনাকে মারার জন্য ক্যাম্পে হামলা করবে। ঠিক আছে, চলো রওনা হওয়া যাক। আমরা রওনা হলাম বটে, কিন্তু কথাটা শুনে প্রচণ্ড রাগে বক্ষতালু পর্যন্ত গরম হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আর সহ্য করতে পারলাম না। হ্যান্স আমাদের একটু সামনে সামনে হাঁটছিল, দেখছিল কোনো অযাচিত বিপদ চলে আসে কিনা। আর কেনেকি হাঁটছিল আমার পাশে পাশে। ওকে বললাম, কেনেকি, শুধুমাত্র তোমার জন্য হ্যান্স আর আমাকে ভীষণ ভুগতে হয়েছে। তোমাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে আনতে গিয়ে আমাদের দুজনকে নিজেদের প্রাণের উপর ঝুঁকি নিতে হয়েছে। সাদা ইঁদুর তো মনে হয় এতক্ষণে মারাই গেছে, আর এখন বলছো যারা তোমাকে ঘৃণা করে তারা আমাদের ক্যাম্পে হামলা করতে যাচ্ছে। আইভরি আর নগদ স্বর্ণ মুদ্রা যা দিয়েছিলে সেগুলো ফিরিয়ে দিচ্ছি। তুমি তোমার পথে চলে যাও,
আর আমি যাই আমার পথে। রেগে গিয়ে ও বলল, তা হবার নয়। আপনি হয়তো জানেন না লর্ড, ভাগ্যের সুতায় আমরা একত্রে বাধা পড়ে গেছি। এখন ভাগ্য আমাদের যেখানে নিয়ে যায়, সব কিছু শেষ না হওয়া পর্যন্ত আমাদের সেখানে যেতেই হবে। এটাই তারার ঘোষণা। আপনি ভাবছেন আমি অকৃতজ্ঞ। আমি তা নই লর্ড, আমি আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আপনার দাস অনুদাস আমি মিনতি করছি, এর বেশি আর জানতে চাইবেন না, কারণ এরপর আমার যা বলার থাকবে আপনি তা বিশ্বাস করবেন না। ইতিমধ্যেই তুমি অনেক কথা বলেছ, যার বিন্দুমাত্র আমি বিশ্বাস করিনি। তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিলাম, সুতরাং তোমার গল্প আর শপথ তোমার কাছেই থাকুক, কিন্তু তোমাকে তো এখানে রেখে যেতেও পারছি না। তাহলে তোমার আরব বন্ধুরাই তোমার গলা কাটবে। হ্যাঁ লর্ড, সাথে আপনারও। একসাথে থাকলে আমরা ওদের হারিয়ে দিতে পারবো, কিন্তু আলাদা হয়ে গেলে দুজনকেই ওরা মেরে ফেলবে। সাথে মারবে আপনার ভীত আর বেয়ারাদেরও। এরপর আমরা নীরবে এগিয়ে যাই। পথে শুধু একটা সিংহ ছাড়া আর কোনো যন্ত্রণায় আমাদের পড়তে হয়নি। ক্যানিয়নটা থেকে বেরিয়ে ওটা আমাদের ক্যাম্পের দিকে এগিয়ে আসছিল। মনে মনে হচ্ছিল সিংহটা খুব আগ্রহ নিয়ে আমাদের অনুসরণ করছে। হয়তো খুব ক্ষুধার্ত ছিল, কিন্তু হ্যান্স কোনো মতেই আমাকে গুলি ছুঁড়তে দেয়নি, কারণ ওর ধারণা হয়তো পেছনে আরবেরা আমাদের খুঁজে বেড়াচ্ছে। গুলির শব্দে ওরা আমাদের অবস্থান জেনে যাবে। সুতরাং গাছপালা ঢাকা এলাকা বাদ দিয়ে একটা খোলা পথ ধরলাম আমরা। ব্যাপারটা সিংহটাকে বিরক্ত করে তুলল। দেখলাম তৃতীয়বারের মতো ওটা অতি সঙ্গোপনে চলে গেল আমাদের থেকে প্রায় 50 পেস, 2.5 ফিট সামনে। চাঁদের আলোয় দেখতে পেলাম বেটা ঠিক আমাদের রাস্তার উপর গিয়ে বসেছে। এখন যদি ঘুরপথ ধরতে হয়, তাহলে পাহাড় পাড়ি দিয়ে অনেক পথ ঘুরে যেতে হবে। তখন ঠিক করলাম ওটার মুখোমুখি হব, কিন্তু আগের মতো আবারও আমাকে বাধা দিল হ্যান্স। বলল, প্যাঁচা মানব, কেনেকিকে ও এই নামে ডাকে। যেহেতু খুব ভালো জাদুকর, সুতরাং তারই এখন উচিত জাদু ক্ষমতা দিয়ে সিংহটাকে তাড়ানো। কেনেকি তখন জোরে হাঁটার চেষ্টা করছিল, কিন্তু দীর্ঘ সময় ধরে বাধা থাকার কারণে ওর পা তখনও আড়ষ্ট হয়েছিল, এবং ওর আচরণে মনে হচ্ছিল সিংহটাকে ও পাত্তাই দিচ্ছে না। হ্যান্সের কথা শুনে মনে হলো ঘোর থেকে জেগে উঠেছে। বলল, আপনারা চাইলে জানোয়ারটাকে আমি তাড়াতে পারি। এখানেই থাকুক লর্ড, আমি না রাখা পর্যন্ত সামনে যাবেন না। অস্ত্র হিসেবে একটা লাঠি হাতে নিয়ে সে শান্তভাবে সিংহটার দিকে এগিয়ে গেল। অবশ্য অত বড় সিংহের সামনে ওই লাঠিটাকে যদি অস্ত্র বলা যায়, তাহলেই। একটা পাথরের ক্লিপ আর ক্ষীণ জলচোতের মধ্যে একটা পাথরের উপর বসেছিল জানোয়ারটা। রাইফেল হাতে প্রস্তুত হয়ে অপেক্ষা করছি আমি। নিশ্চিত ছিলাম যে ওটাকে গুলি না করলে খুব শীঘ্রই কেনেকির ইহলীলা সাঙ্গ হতে যাচ্ছে, কিন্তু তাও সম্ভব হচ্ছিল না, কারণ ফায়ারিং লাইনে দাঁড়িয়েছিল কেনেকি, এবং কেনেকি ততক্ষণে সেটার এত কাছে চলে গিয়েছিল যে ওর শরীরের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল সিংহটার শরীর। হঠাৎ একটা গর্জন ভেসে এলো, প্রবল অসন্তোষের গর্জন। তারপরই দেখলাম যে পাথরের উপর সিংহটা বসেছিল, সেটার উপর দাঁড়িয়ে আছে কেনেকি। ওখান থেকে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য ইশারা করছে। আমরা এগোলাম বটে, কিন্তু সন্দেহ যাচ্ছিল না। পাথরটার উপর বসেছিল ও, নিঃসন্দেহে পা দুটোকে বিশ্রাম দিতে। সেই সাথে আবার ওর মুখে ফিরে এসেছে সেই সাধুসুলভ ভাব। বলল, সিংহটা চলে গেছে, বা বলা উচিত সিংহগুলো, কারণ ওগুলো দুটো সিংহ ছিল কারণ ওখানে দুটো সিংহ ছিল। ওগুলো আর আপনাকে বিরক্ত করবে না। চলুন এগোই, এবার আমি সামনে থাকব। ও খুব ভালো জাদুকর বাস,
চিন্তিত কণ্ঠে বলল হ্যান্স, সাথে যোগ করলো অথবা হয়তো সিংহটা ছিল ওর পোষ মানানো, তাই যখন ইচ্ছা ডেকে নিতে বা যখন ইচ্ছা চলে যেতে বলতে পারে। ওটা যে গেছে তাতেই আমি খুশি। তা ঠিক বাস, কিন্তু তারপরও আমার মনে হয় আপনি যা আপনি বা আমি যদি বন্দুক ছাড়া সামনে চলে যেতাম তাহলে নির্ঘাত ওটা আমাদের খেয়ে ফেলতো। জানেনই তো, সিংহ যখন বেয়ারাভাবে কাউকে অনুসরণ করে তার মানে সেটা অনেক দিন ধরে না খেয়ে আছে। মনে হয় কেনেকির আরেক নাম ড্যানিয়েল, যে কিনা সিংহদের সাথে ঘুমাতো। তর্কে গেলাম না, আসলে তখন কিছু বলার মতো শক্তিও আমার ছিল না। তবে এটা ঠিক যে অনেকক্ষণ পর্যন্ত দ্বিধান্বিত ছিলাম। শেষ পর্যন্ত চোখে পড়ে আমাদের ক্যাম্প। টম আর জেরি আমার হুকুম পালন করেছে। ভোর হওয়ার আগেই ওরা ক্যাম্প ছেড়ে রওনা হয়ে গেছে। নিভৃত কয়লা আর অন্যান্য জিনিস দেখে বুঝতে পারলাম ওরা রওনা হয়েছে আধ ঘন্টা বা তার কিছু বেশি আগে। ওখানে আর কিছুই করার ছিল না। আমরা তাই ওদের পদচিহ্ন অনুসরণ করে চলতে শুরু করি। প্রচুর চিহ্ন ফেলে গিয়েছিল ওরা, কাজেই পথ চলতেও কোনো সমস্যা হচ্ছিল না। এমনকি ডুবন্ত চাঁদের মৃদু আলোতেও স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সব। প্রায় পুরোটা সময় ধরে চড়াই বেয়ে উঠতে হয় আমাদের, তাই অগ্রগতি ছিল সামান্যই। শেষ পর্যন্ত ভোর এলো। সূর্যের আলো তখনও ফোটেনি, তাতেই গরম লাগতে শুরু করে দিয়েছে। তবুও আলো তো ফুটছে। একসময় সূর্য দিগন্তের মায়া কাটিয়ে উঠে পড়ল আকাশে। সেই উজ্জ্বল আলোয় দুটো জিনিস দেখতে পেলাম। প্রথমত, বেয়ারারা আমার নির্দেশিত জায়গায় ক্যাম্প করেছে। জায়গাটা ছিল আমাদের অবস্থান থেকে আধ মাইলের মতো সামনে। একটা শুকনো নদীর তলায় বড়সড় একটা জলা তৈরি হয়েছিল। ওরা ক্যাম্প করেছিল সেটার পাশে একটা টিলার উপর। দ্বিতীয়ত, আমাদের প্রায় 2 মাইল পেছনে দেখতে পাচ্ছিলাম আরবদের সাদা আলখেল্লা। আমাদের খুঁজতে খুঁজতে এ পর্যন্ত চলে এসেছে ওরা। হ্যান্সকে বললাম আসল ঝামেলা হাজির, আর দেরি করার উপায় নেই, জলদি চলো। 6. কেনেকির বন্ধু। একজন অতি ক্লান্ত লোকও যখন দেখে পেছনে ধাওয়া করে আসছে তার প্রাণের শত্রু, সে ও তখন চপলা হরিণীর মতো দ্রুত ছুটতে পারে। আর ধাওয়াকারীর উদ্দেশ্য যদি হয় সামনের লোকটার মরণশীল জীবনের ইতি ঘটানো, তাহলে তো কথাই নেই। ক্লান্তি তখন হাওয়ায় উবে যায়। আমার বেলায়ও ঠিক তাই হয়েছিল। হঠাৎ করে দারুণ শক্তি পেয়ে গেলাম। রেকর্ড সময়ে অতিক্রম করে ফেললাম আধ মাইল পথ। অপর দুজনও তাই করল। ক্যাম্পে পৌঁছেই খুশি হয়ে গেল মনটা, কারণ আমাদের অবস্থাটা ভালোভাবেই বুঝতে পেরেছিল টম আর জেরি। সেই অনুযায়ী শুরু করে দিয়েছে প্রস্তুতি নেয়া। বেয়ারাদের একদলকে লাগিয়ে দিয়েছে পিকলি গাছের কাঁটাযুক্ত ডাল কেটে এনে বোমা বানাতে। অপর একটা দল লেগে পড়েছিল পাথরের উপর পাথর ফেলে দেয়াল তুলতে। মনটা আরও খুশি হয়ে গেল যখন দেখলাম যে আমাদের জন্য নাস্তা আর কফিও তৈরি। সত্যি বলতে তখন আমার করার মতো কাজ আসলে ছিল খুবই কম, তাই হামলে পড়লাম নাস্তা ও কফির উপর। গরম খাবার আর কফি আসলেই দারুণ উদ্দীপক। 10 মিনিটের মধ্যেই নতুন এক মানুষে পরিণত হলাম আমি। তারপর আমরা চারজন, অর্থাৎ আমি, হ্যান্স, টম আর জেরি বসলাম ওয়ার কাউন্সিলে। তবে কেনেকিকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। ধারণা করলাম খাওয়া শেষ করেই ও ছুটে গেছে বোমা তৈরির কাজে সাহায্য করতে। সেটা তখন দরকারও ছিল, কারণ আমাদের অবস্থানটা আসলে খুব বেশি একটা ভালো ছিল না। ওদিকে আরবেরা আমাদের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। আমরা যখন বোমা বানানোয় ব্যস্ত, ওরা তখন ছিল আমাদের থেকে মাত্র আধ মাইল দূরে।
চোখে দূরবীন তুলে দেখি সংখ্যায় ওরা অনেক, 40 থেকে 50 জন তো হবেই। তার উপর ওদের প্রায় অর্ধেকই বহন করছিল কোনো না কোনো ধরনের বন্দুক। আমাদের অবস্থানটা যাচাই করলাম। মনে হলো প্রতিরক্ষামূলক অবস্থান হিসেবে জায়গাটা খুব একটা খারাপ না। ছোট একটা টিলার উপর ছিল আমাদের দুর্গ। চারপাশে ছড়ানো ছিটানো ছিল ছোট ছোট বোল্ডার। আগেই বলেছি, আমাদের টিলার নিচে ডান দিক ও পেছনে অর্ধেকটা টিলাকে ঘিরে ছিল একটা জলাভূমি। হয়তো ভরা বর্ষায় এর উপর দিয়ে পানির স্রোত বয়ে যায়, কিন্তু তখন জলাটা ছিল গভীর কাদায় ভরা। ওটা পাড়ি দেওয়া একেবারে অসম্ভব না হলেও ছিল অনেক কঠিন একটা কাজ। এবং আমাদের বামে ছিল শুকিয়ে যাওয়া একটা পুকুর। ওর মধ্যে জন্মেছিল বড় বড় ঘাস আর কাটা গাছ। আর এর ভেতর দিয়েই চলে গেছে আদিবাসীদের পায়ে হাঁটা রাস্তা। ওটা ধরেই আমরা এখানে এসেছি। আর সামনে ছিল খোলা প্রান্তর। সেখানে এমন কোনো জায়গা ছিল না যেখানে গোলাগুলি থেকে বাঁচার জন্য আশ্রয় নেওয়া যাবে। তাছাড়া ওখানে ঘাস যা জন্মেছিল, রোদের প্রচণ্ড উত্তাপে সেগুলো পুড়ে গেছে বহু আগেই। সেখানে বেরিয়েছিল খোলা মাটি। কাজেই আরবরা আমাদের দিকে এগিয়ে আসতে পারবে শুধু মাত্র বামে জন্মানো হালকা ঘাস ও গাছের আড়াল ব্যবহার করে। ঠিক সে সময় 1 ডজনের মতো গুলি ছুটে এলো। তবে ও নিয়ে মোটেও চিন্তা করছিলাম না, কারণ আমাদের অনেক দূর দিয়ে চলে গেছে সেগুলো। গোলাগুলির সময় বেয়ারাদের বিশ্বাস করা যায় না, অন্তত ওদের বেশিরভাগকে তো নয়। তার উপর ওদের কাছে বন্দুকও ছিল না। ভাবছিলাম আমাদের মাঝে গোলাগুলির সময় নির্ভর করার মতো লোক আছে মাত্র 4 জন। 2 শিকারী, আমি ও হ্যান্স। আর কেনেকি কি পারে না পারে জানি না। আরবগুলো যদি আমাদের উপর হামলা করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে, তাহলেই মামলা খতম। সংক্ষেপে অবস্থাটা দাঁড়াচ্ছে, সর্বোচ্চ দক্ষতা দিয়ে লড়াই করা আর ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেয়ার উপর নির্ভর করছিল আমাদের বাঁচা মরা। সবাই উইনচেস্টার রিপিটার রাইফেল তুলে নিলাম। ওই জিনিস 6টা ছিল আমার সাথে। শিকারের ভারী রাইফেলগুলো লোড করে পাশে রিজার্ভ হিসেবে রেখে দেওয়া হয়েছে। আরও লোড করা হয়েছে 2টো শটগান। ওতে লোড করেছিলাম লুপারা গুলি। ওগুলোকে আমরা স্লাগ নামে ডাকি। ছুটে আসা জনস্রোতের উপর খুবই কার্যকর জিনিস। সব ঠিক করে হ্যান্সকে বললাম কেনেকিকে ডেকে আনতে, যাতে ওকে সব বুঝিয়ে দিয়ে ওর হাতেও একটা রাইফেল তুলে দিতে পারি। কিন্তু ফিরে এসে বলল কেনেকি কোনো কাটা গাছও কাটছে না বা দেয়াল তুলতেও সাহায্য করছে না। আরও বলল ওই স্কাঙ্ক এক ধরনের ছোট চতুষ্পদ প্রাণী। শত্রুর হাত থেকে বাঁচার জন্য উৎকট ভয়াবহ দুর্গন্ধ উদায়ী রাসায়নিক তরল ছুড়ে দেওয়ার ক্ষমতা আছে। মনে হয় সাপ হয়ে নলখাগড়ার ভেতর দিয়ে পালিয়েছে। বাজে বকো না, পালাবে কোথায়? এ পর্যন্ত আসতে আরবদের বেশ কিছুটা সময় লাগবে। ততক্ষণে আমি নিজেই খুঁজে দেখছি। বেরিয়ে গেলাম আমি। টিলাটার চূড়ায় উঠলাম চারদিকে ভালো করে দেখার জন্য। মনে হলো নিচে কোথাও থেকে একটা আওয়াজ আসছে। পাথরের উপর দিয়ে উঁকি দিতেই দেখি জলাধারের পাড়ে পাথুরে একটা অংশের উপর একা দাঁড়িয়ে আছে কেনেকি। এবং ভীষণ অদ্ভুত ব্যাপার হলো, ওকে দেখে মনে হচ্ছিল হাত দুলিয়ে দুলিয়ে মৃদুস্বরে কথা বলছে অদৃশ্য কারো উদ্দেশ্যে। বিরক্ত হয়ে বললাম, হয়তো খেয়াল করনি, তোমার আরব বন্ধুরা কাছে চলে এসেছে। তোমার এখন উচিত আমাদেরকে সাহায্য করা। এখন প্রশ্ন করতে পারি কি, কার সাথে তুমি কথা বলছিলে? একটু পরেই দেখতে পাবেন লর্ড, শান্ত কণ্ঠে সে বলল। তারপর হাতে শেষ একটা দোলা দিল। তারপর কাউকে বিদায় দেওয়ার সময়
যেভাবে বাউ করে সেভাবে বাউ করে ঘুরে দাঁড়ালো এবং উঠে এলো আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখানে। আমার সামনে আসার আগে ও আর একটা কথাও বলেনি। অবশ্য আমিও কোনো প্রশ্ন করিনি, কারণ ভেবে নিয়েছিলাম কথা বলে কোনো লাভ নেই। ভেবেছিলাম লোকটা আসলে পাগল। তারপরও যেহেতু ও ছিল সবল একজন মানুষ আর বলেছে গুলি চালাতে জানে, তাই ভালো কিছুর আশা করে ওর হাতে একটা রাইফেল আর গুলির একটা প্যাকেট ধরিয়ে দিই। আরব দল ততক্ষণে আমাদের 400 গজের মধ্যে চলে এসেছে। ওদিকে আরেক সমস্যা দাঁড়িয়ে গেছে। ভীষণ ভয় পেয়ে গিয়েছিল আমাদের বেয়ারারা, চাইছিল মালামাল ফেলে পালাতে। শুনে আমি হায়ান্সকে বলতে পাঠালাম যে প্রথম যে পালাতে চেষ্টা করবে তাকেই আমি গুলি করব। এ কথা শুনেও একজন পালাতে গেল।